আপনি? তুমি? একটু আগে আমি জেমসের ঝাঁকানাকা 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 দেহ দোলানা গানটা ছেড়ে লাফাতে লাফাতে নেচে নেচে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর বের হতেই দেখি আমার সাদা বিলাই থুককু নিবিড় ভাইয়া আমাদের সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা করছেন। আমি তো নাচতে ব্যস্ত ছিলাম, ও তো না বুঝেই ঘর থেকে বেরিয়ে গেছি। তাছাড়া এটা নতুন কিছু না, কিন্তু এই সাদা বিলাইটা যে এখানে থাকবে তা কে জানত? উনাকে দেখেই আমি নাচ থামিয়ে চিৎকার দিয়ে উঠি। উনি হঠাৎ করে কাউকে নেচে নেচে সামনে আসতে দেখে ল্যাপটপ থেকে মুখ সরিয়ে আমাকে দেখেই চিৎকার করে উঠেন। আমাদের দুজনের এরকম বাড়ি কাঁপানো চিল্লানিতে আম্মু খাবারের ট্রে হাতেই হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে আসেন। আর ভাইয়া হাতে একটা ফাইল নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আমার গায়ে ওড়না নেই দেখে এক দৌড়ে রুমে যেয়ে কোনোরকমে ওড়নাটা গায়ে জড়িয়ে আবার ড্রয়িং রুমে চলে আসি। আপনি এখানে কি করছেন? আমাকে শাস্তি দিতে এখানেও চলে এসেছেন? আল্লাহ দড়ি ফালাও, আমি আসতেছি। হোয়াট রাবিশ! তোমাকে শাস্তি দিতে এসছি মানে কি? আর তুমি এই বাড়িতে কেন? বারে নিজের বাড়িতে থাকবো না তো বাইরে গড়াগড়ি খাবো নাকি? আমাদের কথার মাঝে ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলে ওঠে, কি রে তোরা আগে থেকেই কি দুজন দুজনকে চিনতিস নাকি? ধুর, আমি ভাবলাম তোকে সারপ্রাইজ দিব। তুই তো আমাকে শালা বলে বলে মাথাটাই খেয়ে ফেলেছিস, তাই বোনকে দেখিয়ে তোর আমাকে শালা বলা বের করে দিতাম। নিবিড়কে উদ্দেশ্য করে, কি হহ, এই বিচ্ছুটা তোর বোন? ওহ মাই গড! তাই তো বলি ওর মুখটা কার যেন সাথে মেলে। তোর সাথে মেলে এবার বুঝছি। থাক ভাই, মাফ চাইছি, আর তোকে শালা বলার দুঃসাহস দেখাবো না। এর মধ্যে আম্মু খাবারের ট্রেটা টেবিলে রেখে নিবিড় ভাইয়ার পাশে বসলেন। কিরে বাবুই, তুই চেঁচালি কেন? আর অনু, তোকে বলতাম না আমার আরেক ছেলে আছে? এই সেই ছেলে আমার, অগ্নির বেস্ট ফ্রেন্ড কম ভাই বেশি। এদের কথা শুনে এবার আমার কান্না করে দেওয়ার মতো অবস্থা। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সরি, প্রবাদটা আমার ক্ষেত্রে কিছুটা ভিন্ন হওয়া উচিত। লাইক, যেখানেই সাদা বিলাইয়ের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম উনার থেকে পালিয়ে পালিয়ে বেরাবো, কিন্তু ওই যে অনন্যার ফুটা কপাল। যার থেকে পালাবো ভাবছি সে নিজেই বাড়িতে এসে হাজির। ভাইয়াও কি আর ছেলে পায়নি বেস্টু কম ভাই বেশি বানানোর জন্যে? হায় দাইয়া! আমার ভাবনার মধ্যে নিবিড় ভাইয়া বলে ওঠেন, মামুনি, এটা তোমার মেয়ে কি করে হতে পারে? তুমি এত সুইট কিউট, তোমার পেট থেকে এরকম ফাজিল মেয়ে কি করে বের হতে পারে মামুনি? হাও? কেন রে, কি করেছে ও তোর সাথে? অনন্যা, কি করেছিস নিবিড়ের সাথে বলতো? তুই যে দুষ্টু, ঠিক বাবুইয়ের সাথেও দুষ্টুমি করেছিস তাই না? আমি কি বলবো ভেবে না পেয়ে আমতা আমতা করতে লাগলাম, কিন্তু কিছু বলার আগেই বাদ সাজলেন নিবিড় ভাইয়া। উনি আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ও কি বলবে? আমি বলছি, মামুনি জানো সবে 3 দিন ভার্সিটিতে গিয়েছে, তাতেই আমার 12 অবস্থা বানিয়ে ছেড়েছে। প্রথম দিন গিয়েই পিঠে কিল বসিয়ে দিয়েছে, আবার দ্বিতীয় দিন ভুল করে আমার গালে চড় মেরে দিয়েছে। আর গতকাল কি করেছে জানো? আমাকে কুকুরের দৌড়ানি খাইয়ে ছেড়েছে। উনার কথা শুনে আম্মু রাগী চোখে আমার দিকে তাকালেন। আর ভাইয়া তো সরু চোখে ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে রয়েছেন। সবার চাহনি দেখে যা মনে হচ্ছে তা হলো এই আমি কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা খুনের আসামি, আর যাকে খুন করেছি সে স্বয়ং ভূত হয়ে উড়ে এসে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে।
আর আমি এটাও খুব ভালো করেই বুঝতে পারছি যে এখন যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে একটা শব্দও উচ্চারণ করি তবে এরা আমার জিভটাই কেটে দেবে, তাও মানবে না যে আমি ভোলাভালা কিছু করিনি। আর ঠিক এটার সুযোগ নিয়েই উনি গড়গড় করে বলে দিলেন আমার ফল্টগুলো। অথচ নিজে যে শাস্তি হিসেবে আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিলেন, দেন আয়া পর্যন্ত বানিয়েছিলেন, তা তো বললেন না। কি সুন্দর করে নিজেকে ধোয়া তুলসী পাতা বানিয়ে নিলেন আর আমাকে আগাছা বানিয়ে দিলেন। এর শোধ তো আমি তুলবই, তুলতে আমাকে হবেই। আমি আম্মু আর ভাইয়াকে বোঝানোর জন্য বলে উঠলাম, আরে আমি তো আর ইচ্ছে করে এসব করিনি। প্রথম দিন উনি সেম ভাইয়ার গেট আপে ছিলেন, আজও তাই আছেন, শুধু শার্টটা ভিন্ন। তাই চিনতে ভুল করাটা অস্বাভাবিক কিছুই ছিল না। সেদিন ভুল করে পেছনে থেকে উনাকে দেখে ভাইয়া ভেবে মেরেছিলাম। আর পরের দিন উনার বাইকে ওড়না আটকে গেছিল। আমি কোনো ছেলে অসভ্যতামি করছে ভেবে না দেখেই চড় মেরে দিয়েছিলাম। আর আজ যা হলো তা তো বলার মতোই না। তোমরা জানো আমি কুকুর দেখে কি পরিমাণ ভয় পাই, তাই দৌড় মেরেছিলাম আর কুকুরটা আমাকে না ধরে সাদা বিথুক্কু নিবিড় ভাইয়াকে তাড়া করে। আমার ইচ্ছাকৃত কোনো দোষ নেই, ইনোসেন্ট মার্কা ভাব নিয়ে। তোকে কতবার বারণ করব বলতো? শুধু অকাজ করে বেড়াস। আগে ভালো করে দেখবি সবকিছু, তারপর কোনো স্টেপ নিবি, বুঝেছিস? আর যেন এরকম কমপ্লেইন না আসে। আম্মু বলেই নিবিড় ভাইয়ার মাথায় হাত বুলিয়ে উনাকে খাইয়ে দিতে লাগলেন। আর ভাইয়া এদিকে মুখ টিপে হাসছে। ভাইয়ার হাসি দেখে আমি ওর পেটে হাতের কুনুই দিয়ে গুঁতো মেরে দিলাম। ওই হাসছিস কেন? ফিসফিসিয়ে। থ্যাংক ইউ বনু। থ্যাঙ্কস আবার কিসের জন্য? ভ্রু নাচিয়ে। এই যে তুই নিবিড়লে কুকুরের দৌড়ানি খাওয়াইলি। আমি শুনে তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে মেয়ে ওরে দৌড়ানি খাওয়াইছে, ওরে একটা ধন্যবাদ দিব। আর তুই আমাকে আগে বলিসনি কেন বলতো? মিথ্যা বলছিস কেন? হ্যাঁ আমি বলতাম আর তুই আমাকে খেপাইতি আর বকাও দিতি, তাই না? তার কোনো দরকার নাই তাই বলিনি। বান্দর ভাই কথাকার। হুহ। যাক গে শুন, কাল নবীনবরণ অনুষ্ঠান আছে জানিস তো, তাই না? কি? কালকে? কই আমি তো জানি না। তা জানবেন কিভাবে? অডিটোরিয়ামে তো আপনার পা পড়েনি। যাই হোক, নিবিড় আসছে, ওর সাথে ওসব নিয়েই ডিয়াকাশ আর প্ল্যানিং করব। আফটার অল আমরা ভার্সিটির সিনিয়রদের মধ্যে টপার্স। তা তোদের কোনো প্ল্যানিং থাকলে ফ্রেন্ডসরা মিলে করিস কেমন? এখান খেতে বসো, আমারও খিদে পেয়েছে মারাত্মক। বলেই ভাইয়া আম্মুর পাশে বসে পড়ল। আম্মু নিবিড়কে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? আমাকেও খাইয়ে দাও। ওই সারা জীবনই তো খাস। আমি পুরো 2 সপ্তাহ বাদে আসলাম। সো আজকে আমাকে খেতে দে। আরে আরে হইছে, তোরা বাচ্চাদের মতো ঝগড়া করিস না। আমি তোদের দুজনকেই খাওয়ায় দিচ্ছি। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি কেউ না। আমি যে জলজ্যান্ত একটা মানুষটা সামনে দাঁড়িয়ে আছি তাতে এদের কোনো হুঁশই নেই। এখন এই সাদা বিলাই আর এই সাদা বান্দরী সব নাকি? আমাকে কি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে নাকি? হায় খোদা, তুমি দেখো কি অবিচার টাই না হচ্ছে আমার সাথে। মনে মনে কথাগুলো বলে কান্না কান্না ফেস বানিয়ে বলে উঠলাম, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমারে আদর করে না, আমি এক অভাগা নারী থুক্কু সন্তান। উহুহুহু। আমার কথা শুনে সবাই হেসে দিল। আম্মু বলে উঠল, হইছে তোর ড্রামা?
এবার আয়াজকে তিনজনকেই খাইয়ে দিব। আমি খুশিতে এক লাফ মেরে টেবিলের ওপর গিয়ে বসে পড়লাম। যেহেতু সোফায় আম্মুর একপাশে ভাইয়া আর একপাশে সাদা বিলাই। তারপর আম্মু আমাদের তিনজনকেই নিজ হাতে খাইয়ে দিতে লাগলেন। ইসস! মায়ের হাতে খাওয়ার স্বাদ তাই আলাদা। আমি যখন একা খাই তখন বেশি খেতেই পারি না, অথচ আম্মু খাইয়ে দিলে যেন আমার পেট আর আমার পেট থাকে না। যতই খাওয়াক পেটে অটোমেটিক্যালি ঢুকে যায়। হেই ইউ, তোমাকে কতবার বলবো দ্যাট আই ডোন্ট লাভ ইউ? কেন বোঝো না? আমি তোমাকে ভালোবাসি না। ভুলে যাও আমাকে। জাস্ট ফরগেট মি, ড্যাম ইট। ভেবে বলছো তো? সত্যি কি আমাকে ভালোবাসো না? ইয়াহ, আমি ভেবেই বলছি। আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু তোমার চোখ তো আলাদা কথা বলে অগ্নি। শুনো মেয়ে, আমার চোখ কি বলে না বলে তা নিয়ে তোমাকে গবেষণা করতে হবে না। মেডিকেলে পড়ছো, ভালো করে স্টাডি করো, তাহলেই হবে। এন্ড ওয়ান মোর থিং, ফার্দার আমার সাথে আর দেখা করতে আসবে না। ওর কল, মেসেজ এসব ও দেবে না। গট ইট? নাও গো, বাড়ি যাও নিজের। আই অ্যাম সো সরি অগ্নি, আমি যে তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি তোমাকে নিজের ভালোবাসা দিয়ে আমার করে নেবই। তুমি যতই আমাকে এভয়েড করো, আমি জানি তুমি কিঞ্চিত পরিমাণে হলেও আমার প্রতি উইক। এন্ড তুমিও আমাকে ভালোবাসবে। ইটস মাই চ্যালেঞ্জ। বলে নিত্য রেস্টুরেন্ট থেকে উঠে হাঁটা ধরল। অগ্নি কি করবে ভেবে পাচ্ছে না। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়া শুরু করে দিয়েছে সে। এমন কিন্তু না যে অগ্নি নিত্যকে বিন্দু মাত্রও ভালোবাসে না, বরং সে ও মনে মনে নিত্যর প্রতি উইক। ও যে নিত্যকে ভালোবেসে ফেলেছে তা একটু হলেও বুঝতে পারলেও সে বুঝতে চায় না। সে তার মনকে বোঝাতে চায় যে সে নিত্যর প্রতি উইক না, কিছুতেই না। সে চায় না তার ভালোবাসার জন্য নিবিড় আর তার বন্ধুত্বতে ফাটল ধরুক। এবার আসি নিত্যকে সেই প্রসঙ্গে। নিত্য হল নিবিড়ের ছোট বোন। রাজশাহী মেডিকেলে তৃতীয় বর্ষের স্টুডেন্ট। নিত্য অনেক আগে থেকেই অগ্নিকে ভালোবাসে। প্রথম যেদিন নিবিড়ের সাথে অগ্নিকে দেখেছিল ঠিক সেদিন থেকেই সে অগ্নিকে মন প্রাণ সব দিয়ে ফেলেছে। এই নিয়ে সে বেশ কয়েকবার অগ্নিকে বলেছে, কিন্তু প্রতিবারই অগ্নির উত্তর না বোধক। এতে অবশ্য আর নিত্যর কোনো কষ্ট নেই, কারণ কয়েকদিন যাবৎ সে লক্ষ্য করেছে যে অগ্নিও তার প্রতি কিছুটা উইক হয়ে পড়ছে। যদিও সেটা অগ্নি মুখে বলতে নারাজ, তবে নিত্য তা বেশ বুঝতে পারছে। হাজার হোক, মেয়েদের এই গুণটা কিন্তু খুব আছে। তারা চট করেই সামনে থাকা ব্যক্তির অঙ্গভঙ্গি দেখেই তার মনে কি চলছে বুঝে নিতে পারে। আজ নিবিড়ের সাথে ফাংশনের সব কাজ করার পর নিত্য অগ্নিকে কল করে ডাকে। প্রথমে বেশ কয়েকবার মানা করার পরও নিত্য নাছোড়বান্দা, তার একটাই কথা, অগ্নি না গেলে সে রেস্টুরেন্টে বসেই থাকবে, বাড়িতে যাবে না। তাই অগ্নি এক প্রকার বাধ্য হয়েই কোনো একটা বাহানা দিয়ে বেরিয়ে পড়ে নিত্যর টেক্সট করা ঠিকানায়। ওদিকে নিবিড়কে মামুনি কিছুতেই যেতে দিতে চাচ্ছে না। উনার একটাই আবদার, আজ যেন নিবিড় রাতের ডিনারটাও করে যায়। তাই নিবিড় মামুনির কথার ওপর আর কিছু না বলেই থেকে যায়। সন্ধে হয়ে আসছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 6টা বেজে 17 মিনিট। নিবিড় ভাইয়া এখনো ল্যাপটপে মুখ গুজে রয়েছেন। আমি বারবার উনার সামনে দিয়ে যাওয়া আসা করছি শুধুমাত্র উনার হাবভাব বুঝার জন্য। কারণ আবার যদি শাস্তি টাস্তি দেন তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর হ্যাঁ, এবার আমি চুপ থাকবো না।
যদি খারাপ বিহেভ করেন তাহলে আমিও আর চুপ থাকব না। না না না। এসব ভাবতে ভাবতে আবারও উনার সামনে দিয়ে হেঁটে যেতে নিলে উনি ল্যাপটপের দিকে তাকিয়েই এক হাতের একটা আঙুল দুবার মুড়িয়ে আমাকে তার কাছে যেতে ইশারা করলেন। আমার বুকটা যেন মুহূর্তেই ধক করে উঠল। কে জানে আবার কি করে। যতই হোক এটা আমাদের বাড়ি, সো এখানে উনি কিছু করতে পারবেন না। তাই এত ভয় পাওয়ার তো কোনো মানেই হয় না। বি স্ট্রং আনানয়া। ইউ ক্যান ডু ইট। বিড়বিড় করে। এই যে মিস, বিড়বিড় করা বন্ধ করে এইদিকে আসেন। উনার কথায় আমি বিষম খেয়ে গেলাম যেন। উনার কি চারিদিকেই চোখ কান আছে নাকি? স্ট্রেঞ্জ। ব্যাপারটা নিয়ে পড়ে ভাবা যাবে। আপাতত উনার কাছে যাই। এসব ভেবেই উনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সিট। হা। হোয়াট হা? বসতে বলেছি তোমাকে। সোফায় বসো। শান্ত গলায়। আসলে আমি ভেবেছিলাম উনি উনার কোলে বসতে বলছেন। কারণ আমি যেভাবে দাঁড়িয়েছিলাম, হুট করে বসতে বললে তাই মনে হওয়া স্বাভাবিক। নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় একটা চাটি মেরে উনার পাশে বসে পড়লাম। কি কিছু বলবেন? হুম। ল্যাপটপে টাইপ করতে করতে। তো বলুন কি বলবেন? আর দেখুন প্লিজ, কালকের ওই কুত্তার দৌড়ানি নিয়ে কিছু বলবেন না। আমি আসলে অনেক ভয় পাই, তাই না ভেবেই। আমাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে উঠলেন, হোয়াট ইজ দিস? কুত্তা কি? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ঠিক করবা। আর ভুল করার কথা বলছো তো, ওটা তো তোমার স্বভাবই। প্রতিদিনই কিছু না কিছু ভুল করা, দেন সরি বলা। লেট ইট গো। এখন কথা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজনকে স্টেজে স্পিচ দিতে হবে ভার্সিটি সম্পর্কে। এন্ড আই থিংক ইউ ক্যান হ্যাভ দ্য চান্স। যেহেতু ঝগড়া করতে মুখ ভালোই চলে, তোমার আশা করি ইজিলি স্পিচ দিতে পারবা। ওকে। আর এই যে এটা তোমার স্ক্রিপ্ট। একটা কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে এটার ডায়ালগগুলো বলবা। এন্ড দেন তোমার এই কয়দিনে কি ধরনের এক্সপেরিয়েন্স হলো তা তুলে ধরবা। লাইক তোমাদের টিচার্স, ক্যাম্পাস, ফ্রেন্ডস এন্ড ডিসিপ্লিনস এসব সম্পর্কে তুলে ধরবা। ওকে। এখন তুমি আসতে পারো। উনার কথাবার্তা শুনে আমি যেন সপ্তম আকাশ থেকে দুম করে পড়ে গেলাম। উনি এমনভাবে কথা বলছেন যেন আমি কোনো জবের জন্য জোরাজুরি করছি, আর উনি আমাকে দয়া দেখি জবটা দিয়ে দিলেন। হা হা। কিন্তু মুখে কিছু বললাম না। কারণ আমার এই কাজটা বরাবরই ভালো লাগে। আগে কলেজে থাকতে আমাকেই যে কোনো বক্তব্য দেওয়ার জন্য সিলেক্ট করা হতো, কারণ এটা আমি খুব ভালো করেই পারি। কিন্তু এখন ভাববার বিষয় হচ্ছে আমি বক্তব্যে বলবোটা কি? এটা বলবো নাকি যে প্রথম দিনই আমার একটা ভুলের জন্য কান ধরে এক পায়ে দাঁড়িয়েছিলাম, সেকেন্ড দিন আরও একটা ভুলের জন্য ঝাড়ুদারনি হয়েছিলাম, আর তৃতীয় দিন সিনিয়রকে কুকুরের দৌড়ানি খাইয়েছিলাম। কথাগুলো ভাবতেই নিজের অজান্তে হুহা করে হেসে উঠলাম। আমার হাসি শুনে সাদা বিলাই ল্যাপটপের দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে বলে উঠলেন, এতই যখন হাসি পাচ্ছে তাহলে নিজের ঘরে গিয়ে হাসো। ডোন্ট ডিস্টার্ব মি। না হলে কুকুরের তাড়া খাওয়ানোর পানিশমেন্টটা মাফ না করে সুদে আসলে উসুল করে নিব। সো কিপ কোয়াইট এন্ড লিভ নাও। উনার কথা শুনে পুরো মেজাজটাই বিগড়ে গেল। নিজেকে যে কি ভাবেন উনি আল্লাহ মালুম। অদ্ভুত ব্যাপার, এতগুলো কথা বললেন অথচ একটা বারের জন্যেও আমার দিকে তাকাননি উনি। ভাব। যত্ত সব। রেগে দাঁত কিরমির করতে করতে উঠে দাঁড়ালাম। তখনই বেল বেজে উঠল।
আমি দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি ভাইয়া মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আমি কিছু জিজ্ঞাসা করব তার আগেই আমাকে কোনো সুযোগ না দিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল। অগ্নি, শালা এত দেরি হলো কেন তোর ফিরতে? জানিস কখন থেকে প্রজেক্টের ওপর কাজ করছি, মরার কাজ শেষই হচ্ছে না। অগ্নির মুখ দেখে, কিরে তোর মুখ এত শুকনো লাগছে কেন? ততক্ষণে আম্মু আব্বুও ঘর থেকে বেল বাজার আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন। কিরে ভাইয়া, তোর কি হয়েছে? বাবাই শরীর ঠিক আছে? আম্মু, কিছু না, ঠিক আছি আমি, জাস্ট একটু টায়ার্ড লাগছে, দ্যাটস ইট। তোমরা থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তাহলে বেটার ফিল হবে। নিবিড় ভাইয়া কিছু একটা ভেবে বলে উঠলেন, আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তারপর দেখতেছি। কেউ আর কথা বাড়াল না। ভাইয়া ফ্রেশ হতে চলে গেল। হ্যাঁ গো, কি হলো বলো তো ছেলেটার? ও যতই টায়ার্ড থাক কখনো এভাবে মুড অফ করে থাকে না। সবসময় হেসে খেলে বেড়ানো ছেলেটা এমন চুপচাপ হয়ে গেল কেন? আম্মু, সেটা তো আমিও ভাবছি, হয়তো কোনো কিছু নিয়ে ডিপ্রেশন। আব্বু, মামুনি, বাপি তোমরা চিন্তা করো না, ওকে আমি দেখে নিব, ওকে আমার ওপর ছেড়ে দাও, তোমরা রিল্যাক্স থাকো। নিবিড় ভাইয়ার কথা শুনে আম্মু আব্বু অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলেন যেন। আম্মু মুচকি হেসে কিচেনে গেলেন ডিনারের ব্যবস্থা করতে। রাত 9টা বেজে 40 মিনিট। সবাই ডাইনিং টেবিলে বসে আপন মনে খাচ্ছি। সবার মাঝেই এখম পিনপতন নীরবতা বিরাজমান। মাঝে মাঝে প্লেট, গ্লাস, চামচ এসবের টুংথাং আওয়াজ কানে ভেসে আসছে। নীরবতা ভেঙে নিবিড় ভাইয়া বলে উঠলেন, মামুনি আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আসছি। আর অগ্নি ঠিক সকাল 7টার মধ্যে ফাংশন অ্যাটেন্ড করবি। মামুনি ও না উঠলে লাথি মেরে উঠাবা। ওকে। আচ্ছা বাবুই। তুই এখন যেতে পারবি তো? থেকে যা না হয়। না মামুনি, বাসায় বোন আছে, রাগ করবে। বলেই উনি উঠে অগ্নি ভাইয়ার কাঁধে একটা কিল মেরে চলে গেলেন। আর আমরা সবাই উনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আয়া, এই কে কে? ঘুম থেকে ধরফরিয়ে লাফ মেরে উঠে বুকে ফু দিতে দিতে ভাইয়ার এমন চমকে ঘুম থেকে উঠা দেখে আমি আর হাসি থামায় রাখতে পারলাম না। হুহা করে হেসে উঠলাম। আমার হাসি ভাইয়ার সহ্য হচ্ছে না। রাগে দাঁত কটমট করতে করতে দিল একটা হুঙ্কার, শাকচুন্নি। এত জোরে কেউ কানের কাছে এসে চিল্লায়? ফাজিল মেয়ে কথাকার। ঘুমের মধ্যেই হার্ট ফেইল করাই দিবি তুই নাকি? আমি হাসি কন্ট্রোল করে বলে উঠলাম, দেখ ভাই, আম্মু তোকে কয়েকবার ডেকে গেছে, তুই উঠিসনি। আম্মু তো আর নিজের ছেলেকে লাথি মারতে পারে না, তাই না? তাই তো পানি আনতে গেছিল তোর মুখে মারার জন্য। হাজার হোক আমি তোর আদরের বোন বলে কথা, তাই তো আম্মুকে আটাকালাম, বললাম আমি উঠিয়ে দেব তোকে। কোথায় একটা ধন্যবাদের বদলে চকলেট দিবি তা না আমাকে বকলি। তুই খুব পচা ভাইয়া। ন্যাকা কান্না করতে করতে এই হইছে হইছে, থামো আমার মা। তোর এই ঘর কাঁপানো চিল্লানির পর আর ঘর কাঁপানো ন্যাকা কান্না করিস না প্লিজ। ঘুমটা তো হারাম করলি, এখন অ্যাটলিস্ট আমার কানটাকে রেহাই দে। হাত জোর করে আমি রাগ করে মুখ ফুলিয়ে বলে উঠলাম, মানুষের ভালো করতে নেই,
তাড়াতাড়ি উঠো, সাদা বিলাই তোকে 7টায় পৌঁছাতে বলছে। এখন 6টা বেজে 15 মিনিট। 45 মিনিটে কিভাবে যাবি সেটা ভেবে নে। নিচে ব্রেকফাস্ট রেডি আছে। বলেই হনহন করে নিজের রুমে চলে আসলাম। আহোহো, রাত্রিকে একটা কল করে বাসায় আসতে বলি। বান্দরনিটা কি সব প্ল্যান করছে আমি তো কিছুই জানি না, বলে রাত্রিকে কল লাগালাম। ওদিকে অগ্নি কিছুক্ষণ ভেবে তারপর বুঝল যে সাদা বিলাইকে। বুঝতে পেরেই হু হা করে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। হ্যাঁ, রাত না দিন। থুড়ি, রাত্রি জলদি আয় বাসায়। 5 মিনিট দাঁড়া, আমি প্রায় রেডি হয়েই গেছি, জাস্ট একটু আইল্যাশ লাগিয়ে নেই। এই আইল্যাশটা ফিরকিরে? অনন্যা, তুই কি জানিস তুই মেয়ে জাতির কলঙ্ক? মানে? কলঙ্ক হতে যাব কেন রে? কেন আবার? মেকআপ তো আল্লাহর ওয়াস্তে করিস না, তার ওপর মেকআপ করতে কি লাগে এটাও বুঝিস না। তুই মেয়ে নাকি ছেলে, মাঝে মাঝে আমার ভীষণ ডাউট হয় জানিস। এক চৌড়ে তোর চাওয়া চাপালির দাঁত লেভেল করি দিমু শয়তাইন্না মাইয়া। বখরির খালাম্মা, হনুমানের নানি, বলদের বলদি। আমাকে থামায় দিয়ে রাত্রি ফোনের ওপাশ থেকে বলে উঠল, হইছে হইছে, পড়ে গালি দিস বইন। আমি আসতেছি, একটু ওয়েট কর। বলেই ফুট করে লাইনটা কেটে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রাত্রি। এদিকে আমি রাগে বোম্বাই মরিচের মতো লাল হয়ে গিয়েছি। বলে কি মেয়ে আমি নাকি মেয়ে তাতে ওর সন্দেহ হয়? হুহ, আসুক, খালি মজা দেখাব। অগ্নি শাওয়ার নিয়ে বের হয়ে দেখে 6টা 30 মিনিট। বাইক নিয়ে যাইতেও মিনিমাম 15 মিনিট তো লাগবেই। তার মানে তার হাতে এখন পাক্কা 15 মিনিট। এর মধ্যে তার খাওয়া রেডি হওয়া দুটোই করতে হবে। কাবার্ড খুলে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ডিজাইন করা একটা শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে নিল অগ্নি। প্যান্টের এক সাইডে চেইন সিস্টেম রয়েছে। হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে চুলগুলো ভেজা হওয়ার টাওয়াল দিয়ে ভালো করে মুছে ব্রাশ করে সেট করে নিল। তার সাথে চোখে ব্ল্যাক সানগ্লাস। ব্যাস পারফেক্ট, এক্কেবারে কিলার লুক। অগ্নি রেডি হয়ে ফোন টিপতে টিপতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। আর ঠিক সেইম টাইমে রাত্রি নিচ থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। রাত্রির পরনে নেভি ব্লু কালারের একটা গর্জিয়াস শাড়ি। সেই শাড়িটাই ধরে ধরে নিচের দিকে তাকিয়ে খুব সাবধানে উঠছিল রাত্রি, যাতে শাড়িতে পা লেগে না পড়ে যায়। এভাবেই দুজনের বেখেয়ালি পোনায় হুট করে ধাক্কা লেগে যায়, যার জন্যে রাত্রি পড়ে যেতে ধরে, যা দেখে অগ্নি ততক্ষণাৎ রাত্রির হাত টেনে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকিয়ে দেয়। রাত্রির চোখে মুখে খুশির ঝিলিক, তার সাথে সে বড্ড অবাকও হয়েছে বটে। সে এতটাও আশা করেনি কখনো। অগ্নি এক রাশ বিরক্তি নিয়ে রাত্রিকে টেনে সোজা করে দাঁড় করিয়ে, দেখে শুনে চলবে বলেই গটগট করে ওকে ছেড়ে নিচে নেমে গেল। রাত্রি এখনও মুগ্ধ নয়নে অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে দেখি রাত্রি সিঁড়িতে একধানে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর মাথায় একটা চাটি মেরে বলে উঠলাম, কি রে, কোনো ধান্দায় আছিস বলতো? আয় জলদি, আমাকে রেডি কর। রাত্রির হুঁশ ফিরায় সে ছোট্ট একটা হাসি দিয়ে আমার প্রশ্ন উপেক্ষা করে আমার হাত ধরে ঘরে নিয়ে আসে। আমি বুঝলাম না ওর হঠাৎ হলোটা কি। এসব ভাবতেই আমার চোখেই পড়েনি যে রাত্রি শাড়ি পরেছে, যার ফলস্বরূপ রাত্রি মুখ ফুলিয়ে বলে উঠল, কি রে অনু, তুই আমাকে বললি না যে কেমন লাগছে? এত কষ্ট করে সেজেগুজে আসলাম আর তুই একটু কমপ্লিমেন্টও দিলি না। যা রাগ করসি। মনে মনে, অবশ্য যার জন্য সাজলাম সে তো দেখেও দেখল না।
রাত্রির কথায় আমি ওর নিচ থেকে উপর একবার চোখ বুলিয়েই ফিউজ হয়ে গেলাম, যেন নেভি ব্লু রংটা কি দারুণ মানিয়েছে তাকে। সব মিলিয়ে একদম নীলপরীর মতো লাগছে ওকে। মনে এক হলেও মুখে আরেক হয়ে ওকে খেপানোর উদ্দেশ্যে বলে উঠলাম, কি এসব রে, পেতনি সেজেছিস কেন? আল্লাহ গো, ভয় পাইছি আমি। কি, আমাকে পেতনির মতো লাগছে? এটা বলতে পারলি তুই? বলেই মন খারাপ করে ফেলল রাত্রি। আমি তো মজা করলাম, বাট ও সিরিয়াসলি নেবে তা ভাবিনি, তাই মজা না করে সিরিয়াস মুডে বলে উঠলাম, না রে, মজা করছিলাম। সত্যিই খুব সুন্দর লাগছে। আজকে যে কত ছেলের মনে আগুন ধরাবি তুই ভাবতেই খুব এক্সাইটেড ফিল হচ্ছে রে। হেসে, ইহোহো, হইছে হইছে, বসো, এবার তোকে শাড়ি পরিয়ে দেই। কোনটা পরবি বলতো? তোর তো আলমারি ভর্তি শাড়ি, কিন্তু একটাও জীবনেও পরিসনি। দাঁড়া, আমি দেখছি। বলেই ঝট করে আলমারি খুলে আপন মনে শাড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে রাত্রি। বেশ বুঝতে পারছি আজ শাড়ি পরাবেই আমাকে। যাক, এতদিন পর শাড়ি পরার শখটা মেটাতে পারব। শুধু কিনেই রেখে দেই, পরা আর হয় না। রাত্রি একটা ব্ল্যাক জর্জেটের শাড়ি বের করল, যেটায় হোয়াইট কালারের ভারী পাথরের কাজ আছে। বলতে গেলে শাড়িটা আমারও খুব পছন্দের, তার ওপর আমার ফেভারিট কালারও ব্ল্যাক। রাত্রির চয়েজ আছে বলতে হবে। রাত্রি খুব সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিল, সাথে ম্যাচিং ব্ল্যাক এন্ড হোয়াইট পাথরের জুয়েলারি। নাকের ফুটাই করানো হয়নি, তাই নাকফুল বাদে গলায় হার আর কানে দুল। চুলগুলো এমনিতেই স্ট্রেট, তাই কষ্ট করে মেশিন দিয়ে করাতে হয়নি। চুলগুলো দুভাগ করে অর্ধেক সামনে নিয়ে এলাম, আর বাকি অর্ধেক পিঠে ফেলে রাখলাম। কোমর পর্যন্ত চুলগুলো এক সাইডে সিথি করে নিলাম। এই অনন্যা, মেকআপ করবি? এই আমি ওসব করিও না, আর কি কি লাগে আমার কাছে নাইও। জাস্ট কাজল আর লিপস্টিক আছে, ওগুলো দিলেই বেশি সেজেছি মনে হয়, আর তো মেকআপ। আচ্ছা ঠিক আছে, কাজল আর রেড লিপস্টিক দে। আমি মুচকি হেসে চোখে হালকা কাজল আর ঠোঁটে রেড লিপস্টিক দিয়ে নিলাম। ব্যাস, আমার সাজ কমপ্লিট। নিজেকে আয়নায় দেখে নিজেই এক দফা ক্রাশ খেয়ে গেলাম। উফফ, কি সুন্দর লাগছে। এই রাত না দিন আয়নায় দেখতো এটা কি আমি? সন্দেহের দৃষ্টিতে, না মহারানী, ওটা ভূত। চল এবার যাওয়া যাক, 9টা বেজে গেছে। হুম চল, ভার্সিটিটা একদম ঝকমক করছে, অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। পুরো ক্যাম্পাসে চোখ বুলাতেই আমার চোখ এক জায়গায় আটকে গেল। এটা কি সাদা বিলাই? হায়, কি লাগছে। হোয়াইট শার্ট, তার ওপর ব্ল্যাক কোটি। সিল্কি চুলগুলো ওঠানামা করছে, একদম পেস্ট্রি কেক। হায় হায়, উনি লোকগুলোকে কাজ বুঝিয়ে দিচ্ছেন, আর আমি হা করে উনাকে দেখছি। হঠাৎ রাত্রির হেঁচকা টানে ধ্যান ভাঙ্গে আমার। রাত্রি আমার হাত ধরে হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎ অনুভব করলাম আমার শাড়িটা লুজ হয়ে যাচ্ছে। এই রে, পিন লাগাতে ভুলে গেছিলাম। এই জর্জেট শাড়ি তো এমনিতেই সামলানো যায় না। আমি হাঁটা থামিয়ে শাড়ির দিকে তাকাতেই কেউ ঝড়ের গতিতে এসে আমাকে একটা ফাঁকা রুমে নিয়ে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিছুই বুঝে উঠতে পারলাম না। ভয় চোখ খিচে বন্ধ করে রেখেছিলাম। চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই দেখি আমার জম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফোঁসফাঁস করছেন। যা দেখে আমি ভয়ে শেষ।
আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। জাস্ট শাট আপ। চেঁচিয়ে, যেটা সামলাতে পারো না সেটা পড়তে যাও কেন ড্যামিট? এখন যদি সবার সামনে শাড়ি খুলে যেত তখন তো আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। প্রচণ্ড রেগে নিবিড় ভাইয়ার গর্জন শুনে আমার বুকে মনে হচ্ছে কেউ ড্রাম বাজাচ্ছে। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। কিন্তু আমার শাড়ি খুলে গেলে উনার প্রেস্টিজ নিয়ে টানাটানি হবে কেন? কথাটা বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করে বসলাম। আমার শাড়ি খুলে গেলে আপনার কি? যা যাবে তা তো আমার যাবে, তাই না? তো আপনার সম্মান নষ্ট হতে যাবে কেন? আমার কথার উনি ঠিক কি বুঝলেন তা আমার জানা নেই, তবে উনার ঘাড় আর কপালের রগ ফুলে উঠল নিমিষেই। উনার চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। উনি রেগে আমার পাশের দেয়ালে সজোরে ঘুষি মারলেন, যা দেখে আমি ভয়ে আতকে উঠলাম। রাগে ফোঁসফোঁস করতে করতে বলে উঠলেন, হেই ইউ লিসেন, অগ্নি তোমার ভাই। তোমার সম্মানহানি হওয়া মানে অগ্নির সম্মানহানি হওয়া। আর অগ্নির সম্মানে দাগ লাগা মানে বুঝতেই পারতেছ। আমি বেঁচে থাকতে তা কোনো দিনই হতে দিব না। গট ইট? চেঁচিয়ে উনার এক একটা চিৎকার আমার কলিজা ভেদ করে বেরিয়ে যাচ্ছে মনে হয়। এরকম আরও দুইয়ের তিনটা ধমক খেলে আমাকে আর পাওয়া যাবে না। আমার প্রাণ পাখি বিদায় পৃথিবী বলে ফুরুত করে উড়ে যাবে। ইতিমধ্যে আমার গা ঘেমে উঠেছে, শকের পর শকগুলো আমি নিতে পারতেছি না। উনাকে দূর থেকে যতটা কিউট লাগে কাছ থেকে ঠিক ততটাই ভয়ানক লাগে। আমার মনে হয় উনার নাম নিবিড় না রেখে অগ্নি রাখতে হতো, আর ভাইয়ার নাম অগ্নি না দিয়ে নিবিড় দিতে লাগত। তাহলে হয়তো তাদের ন্যাচারের সাথে নামটা মানানসই বলা যেত। এই মেয়ে, তোমার কাছে পিন আছে? ভাবনার জগৎ থেকে বেরিয়ে পিনের কথা শুনতেই মনে পড়ল পিন আমার হ্যান্ডব্যাগেই আছে। আমি মুখে কিছু না বলে হাবোধক মাথা ঝুঁকালাম। উনি বাঁকা হেসে আমার ব্যাগ থেকে পিন বের করে ফ্লোরে নিচু হয়ে ঝুঁকে বসলেন। উনি ঠিক কি করতে চাচ্ছেন তা আমার এই ছোট্ট মাথায় ঢুকতে চাইছে না মোটেই। আমি শুধু ড্যাবড্যাব করে চেয়ে আছি উনার দিকে। উনি হুট করে সোজা হয়ে দাঁড়িয়ে আমার কোমর থেকে আধখোলা শাড়ির কুচিগুলো খুলে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। ঘটনার আকস্মিকতায় আমি পুরাই স্তব্ধ বনে গেলাম। আমি ভাবিও নি উনি এমন কিছু করবেন। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম। কিন্তু তাতে উনার আদৌ কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। উনি আপন মনে আমার দিকে না তাকিয়েই খুব মনোযোগ সহকারে শাড়ির কুচিগুলো পুনরায় করতে লাগলেন। আমি বাধা দিতে চেয়েও থেমে যাচ্ছি। কেন যেন মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছি না। উনার কুচি করা হয়ে গেলে তাতে পিন দিয়ে আটকিয়ে সেট করে নিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। অপর পাশে মুখ ফিরিয়ে বলে উঠলেন, নাও ধরো, কুচিগুলো ভালো করে গুজিয়ে নাও। আমি কাঁপা কাঁপা হাতে কুচিগুলো হাতে নিয়ে কোমরে গুজিয়ে নিলাম। উনি উল্টো দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, ইজ ইট ডান? আমি কাঁপা কাঁপা গলায় হুমম বলে উঠলাম। উনি উত্তর পেয়ে আমার দিকে ফিরেই আবার নিচে বসে পড়লেন। আমি উনার উদ্দেশ্য বুঝবার জন্য উনার দিকে হেলে তাকালাম। উনি কত যত্ন সহকারে শাড়ির কুঁচকে যাওয়া কুচিগুলোর প্রান্ত হাত দিয়ে সোজা করে দিলেন। আমি তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছি। উনার এই রূপগুলো আমি নিতে পারছি না। আমার বুকটা কেমন যেন ধুকপুক করা শুরু করে দিয়েছে। ঘেমে শরীর একাকার। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পকেট থেকে টিস্যুর একটা প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলে উঠলেন,
টেক ইট। আই থিঙ্ক ইউ নিড দিস। ঘাম মুছে ফ্রেশ মাইন্ডে ফাংশন অ্যাটেন্ড করো। এন্ড ওয়ান মোর থিং, ফাংশন স্টার্ট হওয়ার পর স্টেজের আশেপাশেই থেকো। অ্যানাউন্সমেন্টে নাম ডাকলে স্পিচ দিতে উঠে যেও। ওকে। আমি উনার হাত থেকে টিস্যুর প্যাকেটটা নিয়ে প্রত্যুত্তরে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। উনি আমার দিকে না তাকিয়েই শার্ট থেকে সানগ্লাসটা এক হাত দিয়ে পড়তে পড়তে বড় বড় পায়ে চলে গেলেন। আমি পুরাই আহাম্মক হয়ে চেয়ে রইলাম উনার যাওয়ার দিকে। আমি আর রাত্রি ক্যান্টিনে বসে স্ট্র দিয়ে জুস খাচ্ছি। খিদের জন্যে নয়, শুধুমাত্র গলাটা স্বাভাবিক করার জন্য। কারণ গলাটা এতটাই শুকিয়ে গেছে যে গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। এতক্ষণে কম করে হলেও নিম্নে 50 বার রাত্রি আমাকে প্রশ্ন করেছে যে হুট করে ওর পাশ থেকে কোথায় গেছিলাম। কিন্তু আমার মুখ থেকে একটা কথাও বের হয়নি। আমি শুধু হাতের ইশারায় ওকে বলেছিলাম ক্যান্টিনে যেতে। এক প্রকার বাধ্য হয়েই মুখ একরাশ বিরক্তি নিয়ে আমার সাথে জুস খাচ্ছে। অনন্যা, হলো তোর গলা ভেজানো হলো? এবার তো বল ওরকম ভূতের মতো উধাও হলি কিভাবে? আমি এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকাতেই হাওয়া। আমি জুসের গ্লাসটা শেষ করে এদিক ওদিক চোখ বুলিয়ে নড়েচড়ে বসলাম। আমার ভাবভঙ্গি এই যে এখন এমন একটা মারাত্মক সিরিয়াস কথা বলবো যে পুরা দুনিয়া উল্টে যাবে। রাত্রি আমার এক্সপ্রেশন দেখে নিজেও প্রিপেয়ার্ড হয়ে আমার দিকে মনোযোগ দিয়ে কান খাড়া করে তাকালো। কিন্তু আপস্যস আমি ওর সমস্ত আশায় এক গামলা জল ঢেলে দিয়ে আমি বলে উঠলাম, আমার না খুব জড়িয়ে পেয়েছিল। হাতের এক আঙুল উঁচু করে দেখিয়ে। মুহূর্তেই আমার কথা শুনে রাত্রির মুখ লাল, নীল, বেগুনি রঙের মিক্সারে যে রং পাওয়া যায় এই বর্ণ ধারণ করল। রাগচণ্ডী বেশ ভালো করেই রাত্রির ঘাড়ে বসেছে, তা ওর হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এতে আমার কোনো হেলদোল হল না। চুপচাপ বসা থেকে উঠে চুইংগাম চিবুতে চিবুতে হাঁটা ধরলাম স্টেজের দিকে। ফাংশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আর অ্যানাউন্সমেন্টে আমার নাম ডাকতে বেশি সময় নেই। রাত্রি রেগে মেগে বোম্বাই মরিচ হয়ে আমার পেছনে ছুট লাগাল। আমিও এবার কিছু সিরিয়াস হয়েই সারি ধরে জগিংয়ের মতো ধীরে ধীরে দৌড়তে লাগলাম। রাত্রিও যে অলিম্পিকের ট্রফি নিতে যান প্রাণ বাজি রেখে ছুটবে তা কিন্তু না। যেহেতু সেও শাড়িই পরেছে, সো নো টেনশন। কিছুদূর যেতেই সামনে অগ্নি ভাইয়া চলে আসে। এসেই এক ধমক, ওই দৌড়চ্ছিস কেন? আমাকে ভালো করে দেখে। অনু বোন, তুই শাড়ি পরছিস? সিরিয়াসলি? নিজের হাতে একটা চিমটি কেটে? সত্যিই তো? তাকে পরিয়ে দিল? আম্মু দিবে না নিশ্চয়। তুই যে তিরিং বিরিং গঙ্গা ফরিং, আম্মু শাড়ি পরানোর রিস্ক নেওয়ার মতো মানুষ না। রাত্রি ভাইয়ার কথা শুনে বলে উঠল যে সে আমাকে পরিয়ে দিয়েছে। ভাইয়া রাত্রির কথা শুনে আমাদের দুজনকেই উদ্দেশ্য করে বলে উঠল, শাড়ি পরেছিস ভালো কথা, লাফালাফি বাদ দিয়ে সাবধানে চলাফেরা কর। আমি গেলাম। অ্যানাউন্সমেন্টের কাজ আছে, ডাক দিলে চলে আসিস। আমি শুধু সম্মতিসূচক মাথা নাড়ালাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। এদিকে রাত্রির মনটা খারাপ হয়ে গেল, কারণ অগ্নি একটিবারের জন্যেও ওর দিকে তাকায়নি। স্টেজে মাইক্রোফোনটা ধরে কি কি বলতে হবে তা একবার মেমোরাইজ করে বলা শুরু করলাম। সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং সকল ছাত্র ছাত্রীদের আমার সালাম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ফার্স্টলি থ্যাঙ্কস ফর গিভিং মি আ চান্স। আমি আয়ানা জাহান অনন্যা, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ডিপার্টমেন্ট কেমিস্ট্রি।
সবে আজ ধরে 4 দিন হলো আমার এই ভার্সিটির সাথে পরিচয়। এই কয়দিনেই আমি যেটা লক্ষ্য করেছি তার মধ্যে টিচার্সদের লেকচার উল্লেখযোগ্য। তারা স্টুডেন্টদের সাথে অনেক ফ্রেন্ডলি, খুব সহজেই বুঝিয়ে লেকচার দেন তারা, যেটা আমার খুব ভালো লেগেছে। সকল সিনিয়র স্টুডেন্টসরাও অনেক হেল্পফুল, তারা আমাদের রুলস বুঝিয়ে দেন। নিবিড় ভাইয়ার কথা মনে পড়তেই ভুল করলে ভুল ধরিয়ে যথাযথ শিক্ষাও দেন। আর ক্যাম্পাস তো বরাবরই সবথেকে পছন্দের আমার কাছে। সব মিলিয়ে ইটস আ রিয়েলি ভেরি ইমপ্রেসিভ ভার্সিটি ইন বিডি। ইটস সো প্লেজার টু মি টু হ্যাভ আ চান্স ইনটু দিস ভার্সিটি। এভরিবডি স্টে হ্যাপি। থ্যাংক ইউ বলেই নিজের বক্তব্য শেষ করে নিচে নেমে এলাম। সবার করতালির ধ্বনি কানে বাড়ি খাচ্ছে বারংবার, কিন্তু আমার দুচোখ খুঁজছে রাত্রিকে। এত মানুষের মধ্যে নিজের সিট ফেরত পাব তো? সেই ভয় নিয়ে এগোতেই দেখি একজোড়া হাত আমাকে ইশারা করে ডাকছে। হাতগুলো আর কারো না, আমার জানু রাত্রির। ও আমার সিটে নিজের ব্যাগ রেখে জায়গা ধরে রেখেছিল। আমি ওর গাল টেনে মুচকি হেসে বসে পড়লাম। দোস্ত, ফাটিয়ে দিয়েছ। আর একটা হেব্বি খবর আছে। কি খবর শুনি? আরে নিবিড় ভাইয়া তার গ্রুপ সহ ড্যান্স করবে। হোয়াট? সাদা বিলাই নাচতেও পারে? আমি তো জানি শুধু নাচাতেই পারে। তা আর বলতে, শুনেছি ফাটাফাটি নাচে ভাইয়া। আজ সচক্ষে দেখেই নেই। ওকে দেখি সাদা বিলাইয়ের তাতা থই থই। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এতগুলো পারফরমেন্স যে শেষই হচ্ছে না। এরপরের পারফরমেন্স নাকি নিবিড় ভাইয়ার, তাই একটা অন্যরকম এক্সটমেন্ট কাজ করছে। আহা আহা, সাদা বিলাই ধিতাং ধিতাং করে নাচবে ভাবা যায়। শিট! অগ্নি কোথায়? জানি না ভাই, কি একটা কাজ আছে বলে বেরিয়ে গেছেন। হোয়াট দ্য হেল! এটা লাস্ট পারফরমেন্স ছিল, তাও আমাদের। এভাবে চলে যেতে পারল? কি এমন মহান কাজ! শালা আসুক খালি, ওরে বুঝাবো। এই রোহান, তোরা অগ্নিবাদে দুজন, তাই তো? জি ভাই। ওকে আমার পেছনে সাইড বরাবর ফাঁকা রেখে থাকবি, আমি সামনে। ওকে চল চল, টাইম হয়ে গেছে। তোমার প্রবলেম কি? এভাবে হুটহাট না বলে চলে আসো কেন? অগ্নি, তোমার জন্য। এই আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো ওই দিকটায় যাই। নিত্য, শাট আপ। তোমার মাথা ঠিক আছে? পারফরমেন্স ছেড়ে আসছি আমি। ওদের কি জবাব দেব? আমার ভাইই তো, ঠিক সামলে নেওয়া যাবে। এখন চলো, না হলে আমি রাস্তা বসে কান্না শুরু করে দিব। বলেই এক প্রকার জোর করে অগ্নিকে নিয়ে গেল নিত্য। স্টেজ পুরো অন্ধকার। হুট করে নীল লাল ছোট ছোট বাতি জ্বলে উঠল, সবার এক্সাইটমেন্ট যেন আর ধরে না। প্লে করা হল মিঠুন চক্রবর্তী রায়মা ডিস্কো ডান্সার সং এর নিউ ভার্সন, যেটাই টাইগার শ্রুফ শ্যুট করেছেন। নাচ শেষ, কিন্তু আমার মুখ এখনও হা। একসাথে 10 কি 12টা ফুচকা ঢুকানো যাবে নির্ঘাত। হায় ম্যায় মার যাবা! কি নাচল! উফফ, পুরাই টাইগার শ্রফ। আমি সহ অনেকেরই একই অবস্থা। এর মাঝে অনেকে আগে থেকেই উনার নাচ দেখছে, তাই এতটাও অবাক হননি। তবুও অনেকটাই অবাক। এই অনন্যা, হুশে আয়। পারফরমেন্স শেষ।
রাত্রির ডাকে হুঁশ ফিরল আমার। অনেকেই যাওয়া শুরু করে দিয়েছে। ফাংশন শেষ হয়ে গেল। ইসস, আর একটু না চলে কি এমন হতো? রাত্রি ওর আব্বুকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, এই অনু আব্বু আসছে আমাকে নিতে। তুই অগ্নি ভাইয়ার সাথে যাস রে। ঠিক আছে, ওকে যা তুই। আচ্ছা জানু উম্মমা। যেতে যেতে, এক্সকিউজ মি ভাইয়া। অগ্নি ভাইয়া কোথায় জানেন কি? অগ্নি ভাই? উনি তো কি একটা কাজ আছে বলে ফাংশন ছেড়ে বেরিয়ে গেলেন। কেন বলুন তো? অ্যাকচুয়ালি আমি উনার বোন। ওহ, আপনি তাহলে অনন্যা? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি থুক্কু আপু। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট, আপনি আমাকে ভাবি বললেন কেন? নাই মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি ভানানা অপু। বলেই ছেলেটা দৌড় লাগাল। অদ্ভুত তো, উনার মাথায় বোধহয় গণ্ডগোল ছিল। যাই হোক, এখন আমি বাড়ি যাব কিভাবে? গাড়ি আব্বুর কাছে অফিসে, বাইক তো ভাইয়ার কাছে, আর আমার স্কুটিটা তো বাড়িতেই ফেলে এসেছি। দিন হলে প্রবলেম ছিল না, কিন্তু রাত হয়ে এসেছে। এখন একা যাওয়াটা ঠিক হবে তো? তার থেকে বরং ভাইয়াকে একটা কল করি। দুবার কল করার পরও ভাইয়া ফোনটা ধরল না। সাদা বিলাইটাও যে স্টেজ থেকে নেমে কোথায় গেল আল্লাহ মালুম। এখন কি করব আমি? থাক, একাই যাই, কি আর এমন হবে? একটা রিকশা নিব আর সোজা বাসায় গিয়ে নামব ভেবেই হাঁটা ধরলাম রিকশার উদ্দেশ্যে। অগ্নি কি ম্যাড হয়ে গেছে? ফোনটাও পিক করছে না। শিট। রেগে নাফিজ নামক ছেলেটা, যাকে অনন্যা অগ্নি কোথায় আশক করেছিল, সেই ছেলেটা নিবিড়ের কাছে গিয়ে বলে উঠল, ভাই অনন্যা আপু অগ্নি ভাইয়ের খোঁজ করছিল। আমি বলছি ভাই একটা কাজে গেছে। এই নাফিজ ও কি একা ছিল নাকি? জি ভাই, একাই তো ছিল, সাথে তো আর কাউকে দেখিনি। ড্যাম ইট। চেঁচিয়ে বলেই নিবিড় স্টেজের পেছনে থেকে বেরিয়ে ছুট লাগালো অনন্যার খোঁজে। ভার্সিটির গেট থেকে বেরোতেই ওর মনে পড়ল অগ্নির ফোন থেকে অনন্যার নাম্বার নিয়ে রেখেছিল সে। তাই অনন্যার নাম্বার খুঁজতে লাগল। আপনারা কারা? এভাবে আমার পথ আটকালেন কেন? প্লিজ সরে দাঁড়ান, আমি বাড়ি যাব। হ্যাঁ, কি বলে রে মালটা? সরে দাঁড়াবো বলেই ভয়ঙ্করভাবে হাসতে লাগল চারজন ছেলে মিলে। তখন আমি রিকশা পাচ্ছিলাম না বলে এগোতে শুরু করেছিলাম, হয়তো সামনে পাবো এই আশায়। কিন্তু কিছুদূর এগোতেই আমার পিছু নেই কয়েকজন ছেলে। দেখেই বোঝা যাচ্ছে এরা নেশাগ্রস্ত। ঢুলতে ঢুলতে এগিয়ে আসছিল ওরা আমার দিকে। ওদের হাত থেকে বাঁচতেই দৌড় লাগাই আমি। আমাকে পালাতে দেখে তারাও আমার পেছনে ধাওয়া শুরু করে দেয়। একসময় ছুটতে ছুটতে একটা ফাঁকা জায়গায় এসে পড়ি আমি, আর ওরা সুযোগ পেয়ে আমাকে ঘিরে ধরে আটকে দেয়। দেখুন প্লিজ আমাকে যেতে দিন, না হলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব বলে দিলাম। তাই নাকি ফুলটুসি? তুমি তো দেখি কোথায় বলতে পারছো না। চিৎকার কি করবে ডার্লিং? আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? একজন বলে উঠল। এত সুন্দর খাসা মাল কি ছাড়া যায় নাকি? অন্য আরেকজন বলেই বিকট শব্দে হাসা শুরু করল মাতালগুলো। আমার এদিকে জান বের হয়ে যাচ্ছে, গলা দিয়ে ভয়ের কারণে আওয়াজও বের হচ্ছে না।
তাহলে কি আজই আমার সব শেষ হয়ে যাবে? কাল পত্রিকায় কি আমার বিধ্বস্ত ছবির সাথে বড় বড় হেডলাইনে লেখা থাকবে? ভার্সিটি পড়ুয়া একজন ছাত্রী ধর্ষণের শিকার। না না, আল্লাহ এতটা নিষ্ঠুর হতে পারে না। এসব ভেবেই চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। পায়েও শক্তি পাচ্ছি। কেমন যেন সবকিছু ঘোলাটে লাগছে। এমন সময় ফোনটা বেজে উঠল। আমি তাড়াহুড়ো করে রিসিভ করে ভাভাইয়া, বাঁচাও এটুকু বলতেই একজন হুট করে আমার ফোনটা এক ঝটকায় কেড়ে নিল। নিয়েই আমার দিকে এগোতে লাগল। এটাকে কি এখানেই খেয়ে ফেলবো নাকি আমাদের গোডাউনে নিয়ে যাব? ভাই, এখানেই কাজ সেরে ফেলো, লোকজন এদিকটায় আসে না। আর মালটা এতটাই হট যে আমার আর তরস সইছে না। বলেই একজন আমার দিকে এগিয়ে এসে আমার হাত চেপে ধরল। আমি ছুটাছুটির জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলাম। গায়ে যতটুকু শক্তি ছিল তা দিয়ে নিজেকে ছাড়ানোর ক্রমাগত চেষ্টা করতে লাগলাম। কিন্তু পারছি না আমি। আরেকজন এসে আমার শাড়ির আঁচলে হাত দিতে উদ্যত হওয়া মাত্রই ঝড়ের গতিতে একটা বাইক আমার সামনে চলে আসে। হেলমেট লাগানো থাকায় মানুষটাকে চিনতে পারছি না। আর চোখে আলো লাগায় সবাই চোখ ঢাকতে ব্যস্ত হয়ে পড়লাম। বাইকটা আমাদের কেন্দ্র করে রাউন্ড দিতে লাগল। তা দেখে ছেলেটা আমার হাত ছেড়ে দিল। কে রে তুই? এখানে কাজ চলছে দেখতে পারছিস না? যা নিজের রাস্তা মাপ। লোকটা বাইক থামিয়ে হেলমেট খুলতেই যেন আমি প্রাণ ফিরে পেলাম। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। মনে মনে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাতে লাগলাম। নিজের রাস্তা মাপতেই তো এসেছি। তা কি যেন বলছিলি, তোরা কাজ করছিস রাইট? তো তোরা তোদের কাজ কর আর আমি আমার কাজ করি। সিম্পল। ওদের মধ্যে একজন ইতিমধ্যে কাঁপা শুরু করে দিয়েছে। কাঁপা কাঁপা গলায় ছেলেটা বলে উঠল, ভাভা ভাই, আমাকে মাফ করে দেন। আমি বসের কথা এসে ভুল করে যাচ্ছিলাম। আমার কোনো দোষ নাই ভাই। নিবিড় ভাইয়া বাঁকা হেসে ছেলেটার কাছে গিয়ে ছেলেটার গাল টেনে বলে উঠল, জানি তো আমি। ভয় পাস না। আমি কিচ্ছু করব না তোদের। সামনের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছুই করব। বলেই ছেলেটার হাত মুচড়িয়ে ধরে হিংস্র রূপ ধারণ করে বলে উঠলেন, এই হাত দিয়ে ওর আঁচল ধরতে গেছিলিস তাই না? ছেলেটা ব্যথায় কুকিয়ে কাকুতিমিনতি করতে লাগল। নিবিড় ভাইয়ার ফেস দেখে আমি আরও ভয় খেয়ে গেলাম যেন। উনার চোখ থেকে লাভা নির্গত হচ্ছে এমন লাগছে, লাইটের আলোয় তা স্পষ্ট। উনাকে এখন প্রচুর হিংস্র একজন প্রাণীর সাথে তুলনা করা যেতে পারে সহজেই। বাকি ছেলেগুলোর মধ্যে যে লিডার সে বাকি ছেলেগুলোকে উদ্দেশ্য করে রেগে বলে উঠল, এই তোরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখছিস? মার ব্যাটাকে। বসের কথা শুনে তার বাকি চেলাগুলো এগোতেই নিবিড় ভাইয়া গর্জন করে উঠলেন, এগিয়ে গিয়ে দুজনের গলা শক্ত করে চেপে ধরলেন। ছেলে দুটো ছোটাছুটি শুরু করে দিয়েছে। দম বন্ধ হয়ে মারা যাবে এমন অবস্থা। একটু আগে যার হাত মুচড়ে দিয়েছিলেন সেই ছেলেটা হাত ধরে রাস্তা পড়ে থেকেই তার বসকে উদ্দেশ্য করে বলে উঠল, বসো, উনি সাদমান ভাই। ছেলেটির কথা শুনে নিমিষেই বাকি তিনজনে ভয়ে জমে ফ্রিজড হয়ে উঠল। তাদের বস কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, সাদমান ভাই। বলেই পালাতে নিলে নিবিড় ভাইয়া ছেলে দুটোর গলা ছেড়ে ওদের ফেলে দিয়ে ওদের বসকে ধরে ফেলল। উনার দুহাত নিজের হাতে ধরে মোচড় দিতে লাগল আর ছেলেটা ভয় প্যান্ট ভিজিয়ে ফেলল। তা দেখে নিবিড় ভাইয়া হাসতে হাসতে বলে উঠল,
কিরে, নাম শুনেই হাওয়া ফুসছস। এক খেলায় প্যান্ট ভিজিয়ে ফেললি দেখছি। ছি ছি, মেয়ে মানুষের সামনে ভয় হিসু করে দিলি। শেম অন ইউ। বলেই আছাড় মেরে ছেলেটাকে ফেলে দিল নিবিড় ভাইয়া। দিয়েই ছেলেটার বুকের উপর পা তুলে দিল। ততক্ষণে বাকি তিনজন নিজেদের জান নিয়ে হাওয়া। ভাই, ছেড়ে দিন আমাকে। আর এমন ভুল হবে না ভাই, কসম। হা 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 হা। ছেড়ে দেব, আচ্ছা যা তোর মর্জি। বলেই ছেলেটাকে উঠিয়ে সজোরে রাস্তার সাইডে থাকা টিনের ওপর নিক্ষেপ করেন। ছেলেটা ব্যথা আহোহ করে উঠছে বারবার। উনি আবাও ছেলেটাকে উঠিয়ে এলোপাথারি মারতে শুরু করেন। মারতে মারতে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন উনি রাস্তায়। আমার এমনিতেই এসব মারামারি সহ্য হয় না, তার ওপর যদি রক্তারক্তি হয় তাহলে তো আর কথাই নেই। আমি আর সহ্য না করতে পেরে মাথা ঘুরে ঠাস করে পড়ে গেলাম। উনি আমার পড়ে যাওয়া দেখে ছেলেটাকে ছেড়ে এক ছুটে আমার কাছে এসে বসে পড়েন। আমার মাথাটা নিজের কোলে নিয়ে আমার গাল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে আমার নাম চিৎকার করে বলতে থাকেন। এরপর আর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আমার বেডরুমে আবিষ্কার করলাম। আমার একপাশে আমার আম্মু আর একপাশে আব্বু। আম্মু নিঃশব্দে চোখের জল ফেলছে। ভাইয়া মুখ কালো করে অপরাধীর দৃষ্টিতে নিচের দিকে চেয়ে আছে। আর নিবিড় ভাইয়া দরজায় হেলান দিকে এক পা ভাঁজ করে এক হাতে দু আঙুল দিয়ে মাথায় স্লাইড করে চলেছেন। আমি চোখজোড়া পিটপিট করে খুলে কাপা কাপা গলায় ভাইয়াকে ডেকে উঠলাম। এটা আমার অভ্যেস। আমার সাথে যাই হোক না কেন, ভাইয়ার সাথেই যতই ঝগড়া করি না কেন, সবার আগে আমি ভাইয়াকেই ডাকি। আমার ডাক শুনে ভাইয়া মুখ তুলে আমার দিকে তাকালো। চোখে জল চিকচিক করছে ভাইয়ার। ভাইয়ার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এক ছুটে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু হয়তো কোনো কারণে, কোনো অপরাধবোধ থেকে আসতে পারছে না। আম্মু আমার মুখে ছোট ছোট চুমু এঁকে দিতে দিতে বলে উঠলেন, অনু তুই ঠিক আছিস মা? এদিকে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি আম্মু আব্বুর দিকে তাকিয়ে এক নজর তাকিয়ে ভাইয়ার দিকে হাত বাড়িয়ে বলে উঠলাম, ভাইয়া, আমার কাকাসে আয়। ভাইয়া আর নিজেকে আটকে রাখতে পারল না। এক ছুটে আমার কাছে এসে আমাকে নিজের বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, বোন, আমাকে মাফ করে দে রে। আর কখনো এমন ভুল হবে না আমার। তোর কোথায় লেগেছে বল আমাকে? ব্যথা পাইছিস? আমার জন্য হলো তাই না রে? আমি খুব পচা। তুই ঠিকই বলতি রে, আমি পচা, খুব পচা। আমি আমার বোনটাকে আগলে রাখতে পারলাম না। ভাইয়ার কথায় আমারও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আমি হাত দিয়ে ভাইয়ার চোখের পানি মুছে দিয়ে মুখে হাসির রেশ টেনে বলে উঠলাম, ভাইয়া তুই তো বড়। এত ধ্যামরা একটা ছেলে হয়ে কাঁদছিস, কুছ তো সারাম কার। আর আমি ঠিক আছি ভাইয়া। ঠিক সময়ে নিবিড় ভাইয়া চলে এসেছিল তো। ভাইয়া কান্না থামিয়ে মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে নিবিড় ভাইয়ার কাছে গিয়ে উনাকে জড়িয়ে ধরল। নিবিড় ভাইয়া ভাইয়াকে শান্ত করার জন্য বলে উঠল, আরে ব্যাপার না, ও শুধু তোর বোনই না আমারও, বলে থেমে গিয়ে ভাইয়াকে খাটে এনে বসালেন। আর আম্মু আব্বুকে বলে উঠলেন, মামুনি, বাপি ডিনারের ব্যবস্থা করো। সবাই না খেয়ে আছে সেই বিকেল থেকে। আম্মু আর আব্বু ভাইয়ার দিকে অভিমানে ভরা দৃষ্টি নিক্ষেপ করে আমাদের রেখে রুম ত্যাগ করলেন। শুনো মেয়ে, তুমি আর আমাকে ডিস্টার্ব করবা না।
ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কাল তোমার জন্য আমার বোনের কত বড় সর্বনাশ হতে পারত? লিসেন, এবার যদি তুমি আমাকে কল দাও ওর এনি টাইপ অফ কমিউনিকেশন করার ট্রাই করো, দেন আমার থেকে খারাপ আর কেউ হবে না। অগ্নি প্লিজ আমার কথাটা একবার শুনো। কান্না জড়িত কণ্ঠে। নো ওয়েস এন্ড নো মোর ওয়ার্ডস, জাস্ট স্টে ওয়ে ফ্রম মি। আল্লাহ হাফেজ। বলেই অগ্নি ফোনটা কেটে নিজের চুল টেনে ছিঁড়তে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে নিত্য ভাবতেও পারেনি অগ্নিকে জোর করে ডেকে নিয়ে গিয়ে সে এত বড় একটা ভুল করে বসবে। নিত্যর এখন নিজের গালে নিজেকেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। না জেনেই এত বড় একটা ভুল হয়ে গেল। নিত্য অনন্যাকে সামনাসামনি না দেখলেও অগ্নির বোন হিসেবে অনেক স্নেহ করে। সবসময় অগ্নিকে জ্বালাতন করলেও অনন্যার খোঁজ খবর ফাঁকে ফাঁকে নেয় সে। তার জন্য অনন্যার কত বড় একটা বিপদ হয়ে যেতে পারত ভেবেই ঢুকরে কেঁদে উঠছে সে। এই সাদা বিলাই। হোয়াট ডু ইউ মিন বাই সাদা বিলাই? না মানে ওই দেখেন জানালায় একটা বিড়াল উকি মারছিল, ওটাকেই সাদা বিলাই বলেছি। হে হে। জোরপূর্বক হাসার চেষ্টা করে। তা মিস অনন্যা, আমি যেখানেই থাকি সেখানেই তোমার সাদা বিলাই চলে আসে। ব্যাপারটা অদ্ভুত না? এক সাইডের ভ্রু উঁচু করে। আমি কিছুটা ভরকে গেলাম। আসলেই আমার মুখের কোনো লাগাম নেই। উনাকে দেখলেই আমার পেট থেকে মুখে অটোমেটিক্যালি চলে আসে একটাই নাম, সাদা বিলাই, সাদা বিলাই এন্ড সাদা বিলাই। আসলে ভাইয়া, সাদা বিলাই লাভস ইউ টু মাচ। তাই আপনি যেখানে সাদা বিলাইও সেখানে তাই এরকম হয়। সাদা বিলাই আপনাকে ছাড়া থাকতেই পারে না। না না না। আমার কথাটা শুনে নিবিড় ভাইয়ার মুখটা ঠিক দেখার মতো হয়েছে। উনি ঠিক বুঝে উঠতে পারছেন না উনার এক্সপ্রেশনটা ঠিক কি রকম হওয়া উচিত। উনি ভ্রু কুঁচকে কিছু একটা বলতে নিলেই ভাইয়া রুমে চলে আসে। আর উনার বলা হয়ে উঠে না। কার ফোন ছিল ভাইয়া? ফ্রেন্ডের রে। আচ্ছা তোরা আয় খেতে, আম্মু ডাকে। আমি ঠোঁট উল্টে ভাইয়ার দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে বলে উঠলাম, ভাইয়া। কোলে। ভাইয়া আমার কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। ভ্রু কুঁচকে বলে উঠল, অনু তোর পায়ে ব্যথা করছে? নিবিড় ভাইয়াও আমার পায়ের দিকে ফিরে তাকালেন, হয়তো বুঝতে চাইছেন কোথায় চোট পেয়েছি। আমি ওদের অবস্থা দেখে ফিক করে হেসে বলে উঠলাম, আরে পা দেখে লাভ নাই, পা একদম ঠিক আছে। আসলে কোলে উঠতে ইচ্ছে করছে। হি হি। ডাইনিং টেবিল পর্যন্ত নিয়ে যা প্লিজ। ভাইয়া আর নিবিড় ভাইয়া দুজনেই হেসে উঠল আমার কথায়। ভাইয়া হাসতে হাসতে বলে উঠল, এত বড় হয়েছিস তাও তোর বাচ্চামো গেল না। নিবিড় ভাইয়ার দিকে ফিরে, বুঝলি নিবিড়ের মাথায় এখনো বুদ্ধির বিকাশই হয়নি, তাতেই ভার্সিটিতে পড়ছে। ভাবা যায়। নিবিড় ভাইয়া মুচকি হেসে ভাইকে ইশারা করল আমাকে কোলে নিতে। ভাইয়া আমাকে কোলে উঠিয়ে হাঁটতে নিতেই থেমে গেল। ভাইয়া হয়তো গায়ে শক্তি পাচ্ছে না। পাবেই বা কি করে, বেচারার এমনিতেই হাই প্রেশার। আমার জন্য অনেক টেনশনে ছিল, তাই হয়তো প্রেশারটা বেড়েছে। নিবিড় ভাইয়ার অবস্থা বুঝতে পেরে বলে উঠলেন, অগ্নি শরীর খারাপ লাগলে ছেড়ে দে। পরে তুইও পড়বি, সাথে বোনেরও কোমর ভাঙবি। আমিও সাদা বিলাইয়ের কথায় যথারীতি সম্মতি দিয়ে ভাইয়াকে বলে উঠলাম আমাকে নামিয়ে দিতে। কিন্তু ভাইয়ার জেদ, সে আমাকে কোল থেকে নামাবে না। যাই হয়ে যাক না কেন ঠিক পারবে সামলাতে। ভাইয়া মনে মনে কষ্ট পাচ্ছে এই ভেবে কোনো না কোনো ভাবে সে দোষী।
নিবিড় ভাইয়া আমাদের কাছে এসে ভাইয়ার কোল থেকে আমাকে নিজের কোলে নিয়ে বলে উঠল, অগ্নি তুই পায়ের দিকটা ধর, আমি সামনে ধরতেছি। দু ভাই মিলেই ওরে কোলে নিয়ে যাই। আমি তো সাত আসমান থেকে ধপাস করে পড়ে গেলাম। হায় রে, কি হচ্ছে? দুজন একসাথে আমাকে কোলে নিচ্ছে। অগ্নি ভাইয়া হেসে দিয়ে আমার হাঁটুর নিচে ধরে কোলে নিল। এভাবেই দুজনেই আমাকে নিয়ে যাচ্ছে, আর আমি আহাম্মকের মতো চেয়ে চেয়ে দেখছি দুজনকে। নিবিড় ভাইয়া ধরাতে কেন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। হৃদপিণ্ডটা খুব জোরে জোরে লাভ ডাব করে উঠছে। আমাদের তিনজনকে এভাবে সিঁড়ি থেকে নামতে দেখে আম্মু আব্বুর মুখ গোলগাপ্পার সাইজ ধারণ করল নিমিষেই। এভাবে কিছুক্ষণ হা করে মশা মাছি খেয়ে তারা দুজনেই একসাথে হু হা করে হেসে উঠল। আম্মু হাসতে হাসতে আব্বুকে বলে উঠল, দেখো দেখো ছেলে দুটোর কাণ্ড দেখো। আম্মু, হায়রে, ও কি আটার বস্তা যে ওভাবে দুজনে মিলে কোলে করে আনছিস। আব্বু, আমি আম্মু আব্বুর কথায় মুখ ফুলিয়ে ভ্রু কুঁচকে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আমার মুখ ফোলানো দেখে যেন সবার হাসি দ্বিগুণ হয়ে গেছে। ভাইয়া আর নিবিড় ভাইয়া আমাকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লেন। আমার একপাশে ভাইয়া আর একপাশে নিবিড় ভাইয়া বসলেন। ভাবখানা, এই আমি হলাম মেমসাহেব আর তারা আমার বডিগার্ড। সবাই হেসে খেলেই ডিনার শেষ করে নিলাম। ভাইয়া খাওয়া শেষে প্রেসারের মেডিসিন নিয়ে নিল। মামুনি, আমি আসি তাহলে। বাবুই থেকে জানা হয়। না মামুনি, আজ না, অন্য কখনো। আর অগ্নি, টাইম মতো ভার্সিটি আসবি। তোর সাথে কিছু হিসেব বাকি আছে। বলেই ভাইয়ার মাথায় চাটি মেরে চলে গেলেন। ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করলাম। উদ্দেশ্য সাদা বিলাইয়ের আইডি খুঁজে বের করা। কিন্তু কি অদ্ভুত, সার্চ মেরে শুধু বিড়ালের ছবিই আসছে। ব্যাপারটা মাথায় ঢুকছে না আমার। একটু ভালো করে দেখতেই প্রমাণ পেলাম আমি কত বড় উল্লুক। কি পরিমাণ গাধা! না না, গাধা তো মেল জেন্ডার, আই মিন গাধি হলে আমি সাদা বিলাই লিখে সার্চ করছি। জিবে একটা কামড় দিয়ে নিজেই নিজের মাথায় একটা চাটি মেরে সাদমান শাহরিয়ার নিবিড় লিখে সার্চ করলাম। প্রথমেই পেয়ে গেলাম, কারণ ভাইয়ার সাথে মিউচুয়াল ছিল। প্রোফাইল পিকটা দেখে একটা বড় সর ক্রাশ খেলাম। পিকটায় ভাইয়া আর সাদা বিলাই দুজন দুজনের কাঁধে হাত দিয়ে ভুবন ভুলানো হাসি দিয়ে রেখেছে। কি মারাত্মক সেই হাসি! একটা মেয়েকে এই হাসি দিয়ে কি সাংঘাতিকভাবেই না খুন করতে পারেন উনি। ক্যাপশনে দেওয়া আছে, পাগলে তু মেরা ভাই হ্যায়। ঈশস, কি বন্ধুত্ব! কারো নজর না লাগে। হঠাৎ কভার ফটোর দিকে চোখ পড়তেই দেখি একটা মেয়ে ভেঙচি কেটে রয়েছে আর সাদা বিলাই মেয়েটার গাল টেনে শয়তানি হাসি মুখে ঝুলিয়ে রেখেছেন। এটা দেখে আমার কেন জানি বুকটা মোচড় দিয়ে উঠল। আর ঠিক তখনই কারেন্ট ঠাস করে চলে গেল আর ওয়াইফাইও অফ হয়ে গেল। আমি ফোনটা রেখে দিয়ে ঠোঁট উল্টে বসে রইলাম। আচ্ছা, আমার এরকম ফিল হচ্ছে কেন? কিছুই ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতেই বিছানায় এপাশ ওপাশ করতে করতে একসময় চোখজোড়া বুজে ঘুমিয়ে পড়লাম আমি। সকাল সকাল ভার্সিটি গিয়েই রাত্রির ওপর ঝাঁপিয়ে পড়লাম। ওকে গতকালকের সব ঘটনা খুলে বলতেই বেচারি কান্না করা শুরু করে দিয়েছে। একটু পর পর হেঁচকি তুলতে তুলতে বলে উঠছে, অনু রে, সব আমার জন্য হলো। আমি আব্বুর সাথে কেন গেলাম? আর আব্বুর সাথে তোকে নিয়ে কেন গেলাম না? আমি গালে হাত দিয়ে ওর কান্না উপভোগ করছি। সত্যি বলতে আমার খারাপ লাগছে না ব্যাপারটা।
বেষ্টু যখন ভাতকান্দুরির মতো কান্না করে এর থেকে মজার সিন বোধ হয় আর দুটো হয় না। আমি বেশ কিছুক্ষণ ওকে কাঁদতে দিয়ে পড়ে বুঝিয়ে টুঝিয়ে থামালাম। আহারে বেচারি। পরক্ষণে আমার সাদা বিলাইয়ের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ল, খুবই এক্সাইটমেন্ট নিয়ে এক প্রকার চেঁচিয়েই বলে উঠলাম, রাত্রি জানিস নিবিড় ভাইয়ার গফ আছে। অনেক সুন্দরী। বাদ দুর্ভাগ্য কথাটা শুধু রাত্রির কানে না, আমাদের আশেপাশে বসে থাকা কিছু মেয়েদের কানেও চলে গেছে। আর তা শুনেই তারা চোখ বড় বড় করে কানাঘুষো শুরু করে দিয়েছে। বেশ বুঝতে পারছি এখানে আর এক সেকেন্ডও থাকা চলবে না, হলে মেয়েগুলো আমার ওপর ঝাঁপিয়ে পড়বে নির্ঘাত। রাত্রিকে চোখের ইশারায় বললাম উঠতে, কিন্তু ও পাল্টা ইশারা করে বলছে কেন। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাত্রিকে একটা জোরে চিমটি কেটে দৌড় দিলাম। সাথে সাথে মেয়েগুলো পেছনে থেকে এই আপু দাঁড়াও, এই মেয়ে বলে চিৎকার করা শুরু করে দিয়েছে। কিন্তু তাতে আমার পায়ের স্পিড আরও বেড়েই চলেছে। আমাকে পালাতে দেখে রাত্রিও আমার পেছনে ছুট লাগাল। এদিকে আমি আল্লাহ আল্লাহ করে যাচ্ছি যাতে আমি এই নিউজের প্রচারক তা গুণাক্ষরেও টের না পায়, না হলে স্বয়ং শনি গ্রহ এসে হাল্লা বোল করবে আমার কপালে। চলবে।